দেশজুড়ে পুলিশ স্থাপনা ও গাড়িতে হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ও প্রযুক্তি নির্ভর পুলিশ গড়ার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর। দেশজুড়ে গ্যাসের সংকটে গৃহস্থালী ও শিল্প খাত জর্জরিত, মূল্যবৃদ্ধির খবর গুঞ্জন, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার। এবং মার্কিন B1 ও B2 ভিসায় কঠিন শর্ত, কার্যকর হচ্ছে $20,000 পর্যন্ত বন্ডের নিয়ম, তালিকায় বাংলাদেশ সহ 50 দেশ। আমন্ত্রণ চ্যানেলে দেশের কথায়, সাথে আছি আমি শীতা হোসেন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। জনগণের আস্থা অর্জন করতে হলে পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, মানবিক, পেশাদার ও সেবামুখী বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত 27তম BCS শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি অপব্যবহার ও অনিয়ম এড়িয়ে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এছাড়া ডিজিটাল অপরাধ দমনে প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং বিগত সরকারের আমলে হারানো জন আস্থা পুনরুদ্ধারে কাজ করার নির্দেশ দেন। অনুষ্ঠানে 58 জন শিক্ষানবিশ কর্মকর্তা মৌলিক প্রশিক্ষণ শেষ করে কর্মজীবনে প্রবেশ করেন এবং শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের পুরস্কৃত করা হয়। আমরা সবসময় সতর্ক থাকি। তো গতকালকে যে ব্যাগ ট্যাগ পাওয়া গেছে ওগুলোতে কিছুই ছিল না। এর আগে একদিন একটা প্রেসার কুকারে জিনিস পাওয়া গেছে আশুলিয়াতে, সেটার বিষয়ে আমরা তদন্ত করতেছি, এর পিছনে কে থাকতে পারে। আমরা সবসময় সতর্ক থাকি, পুলিশ বাহিনী সতর্ক থাকি এবং বোম ডিসপোজাল ইউনিট 24 আওয়ার্স আমরা রেডি রাখি। কোথাও এরকম কোনো নাশকতার কোনো পরিকল্পনা কেউ করছে কিনা। তবে আমরা এখনো পর্যন্ত যেটা দেখেছি সেটা আমাদের এখনো বিপজ্জনক কোনো পরিস্থিতির ইঙ্গিত দেয় না। সম্প্রতি রাজধানীর মতিঝিল থেকে টাইমারযুক্ত পাইপ বোমা ও আশুলিয়া থেকে শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস IED উদ্ধারের পর দেশজুড়ে পুলিশের যানবাহন ও স্থাপনায় হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি মিরপুর ও ফার্মগেট মেট্রো রেল স্টেশন এলাকাতেও বোমা সদৃশ বস্তু ঘিরে আতঙ্ক ছড়ায়। এই উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে সারা দেশে পুলিশ সদর দফতর থেকে মাঠ পর্যায়ের সকল ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দফতরের অপারেশনস নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশ দেওয়া হয়। জরুরি বার্তায় টহল জোরদার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি ডিউটি শেষে পুলিশের জিপ, বাস ও অন্যান্য গাড়ি নিরাপদ স্থানে রাখার তাগিদ দেওয়া হয়েছে। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম CTTC ইউনিট জানিয়েছে, উদ্ধার করা IED-গুলো আসল ছিল। জনবহুল স্থানে এসব বিস্ফোরক রাখার পেছনে কোনো নিষিদ্ধ উগ্রপন্থী দল বা অপরাধী নেটওয়ার্ক জড়িত কিনা তা গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ। বাংলাদেশ সহ বিশ্বের 50টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা পেতে সর্বোচ্চ $20,000 পর্যন্ত জামানত নেওয়ার নিয়মটা স্থায়ী করতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্র দফতর। ফেডারেল রেজিস্ট্রারের বিজ্ঞপ্তি অনুযায়ী এটি মূলত B1 এবং B2 ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। 3 আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া এই চূড়ান্ত নীতিমালায় কনসুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে এ জামানত চাইতে পারবেন। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের দাবি, ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা রোধ এবং জাতীয় নিরাপত্তা জোরদারে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত তালিকায় আফ্রিকার অধিকাংশ দেশ সহ দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, নেপাল ও ভুটান রয়েছে। তবে অভিবাসন অধিকার কর্মী ও বিশেষজ্ঞরা এই নীতির তীব্র সমালোচনা করে একে বর্ণভিত্তিক বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে অতিরিক্ত অর্থের এই বাধ্যবাধকতা বৈধ উদ্দেশ্যে ভ্রমণ ও প্রবেশকে অত্যন্ত জটিল করে তুলবে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া 5 ধাপে চলতি বছরের শেষ থেকে আগামী বছরের মার্চের মধ্যে শেষ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ইউনিয়ন পর্যায় থেকে একক প্রার্থী চূড়ান্তের দায়িত্ব জেলা ও থানাকে দেওয়া হয়। এছাড়া দেশের 23তম রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের সর্বময় ক্ষমতা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ছেড়ে দিয়েছে স্থায়ী কমিটি। বৈঠকে 1 সেপ্টেম্বরের পর সংসদ অধিবেশন আহ্বান ও 90 দিনের আগেই রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন নেতারা। পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কাঠামো পুনর্গঠনের মাধ্যমে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাস দেন। বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের
চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। গাজীপুর, সাভার ও আশুলিয়া সহ সারা দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় প্রতিদিন প্রায় 230 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থাকায় শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে এবং বাসা বাড়িতে রান্নাবান্না নিয়ে চরম গৃহস্থালী দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে তৈরি পোশাক খাত বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে শিল্প উৎপাদন সচল রাখা এবং জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে সম্প্রতি সংবাদ মাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা অস্বীকার করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা। এক বার্তায় সংস্থাটি জানায়, এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর সরকারের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই। দেশীয় উৎপাদন হ্রাস এবং এলএনজি আমদানি নির্ভরতার মধ্যে পেট্রোবাংলা কোনো বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং দাম সমন্বয়ের যে কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে আশ্বস্ত করেছে। গ্রাহকদের চাহিদা অনেক, গাড়িগুলো নিয়ে এই রোদ্রের মধ্যে মানুষ অপেক্ষা করতেছে, তাদেরকে আমরা চেষ্টা করি সেবা দেওয়ার জন্য, তারপরেও গ্যাসের স্বল্পতার কারণে আমরা পারি না। গ্যাসের প্রেশার নাই, এই হলো অবস্থায় যে 3-4 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস নিতে হয়, এই হলো অবস্থা আমাদের। তারপর ঘন্টা সিরিয়ালে বসে থাকা লাগতেছে। তারপরে এখন আর মানে ভাড়া তো ওই একই, আবার গ্যাসের দামও বাড়তেছে। আমাদের এখন জীবন দশা খুব করুণ অবস্থায় শুধু গ্যাসের জন্য। 1 সপ্তাহ 10 দিন যাবত আমরা গ্যাস পাচ্ছি না রীতিমতো, যার কারণে তেলে চালাতে হচ্ছে। তেলে চালিয়ে অনেক লসে আছি আমরা। গাড়ির জমা দিতে পারতেছি না, ফ্যামিলি চালাতে পারতেছি না, খাইতে পারি না, অনেক কষ্ট আছে আমরা। এই আমাদের গ্যাসের সমস্যা শুধু। 10টা পাম্পে গেলে মনে করেন আপনার 2টা পাম্পে গ্যাস পাই, এরকম পরিস্থিতি। তাও বিশাল সিরিয়ালে যাইতে জায়গা 2-3 ঘন্টা জায়গাতে গাড়ি চালাই কোন সময়, আর টাকাই দিব কোন সময় মালিকের। আমরা ঠিকভাবে গ্যাস লাইনে পাইতেছি না পাওয়ার কারণে মনে করেন গ্রাহকে আইসে আমাদের খুব প্রচন্ড ভিড় করে, তারপরে মনে করেন দিতে পারতেছে না, তারা রাগারাগি করতেছে, অনেক বেজাল হইতেছে আমাদের। আমরা দিনে রাতে 24 ঘন্টার ভিতরে এক বেলাও কম্প্রেসর চালাইতে পারতেছি না, যার কারণে কাস্টমার আমরা গ্যাস দিতে পারতেছি না, লাইনে গ্যাস নাই। গ্যাস সংকটের সার্বিক পরিস্থিতি নিয়ে সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজীব মাহমুদ। রাজীব, গ্যাসের বর্তমান অবস্থা কি? ধন্যবাদ ঈশিতা। আমি এখন রয়েছি সাভার উলাইল এলাকায় একটি সিএনজি স্টেশনে। আমরা সকাল থেকে বিভিন্ন সিএনজি স্টেশনে ঘুরেছি, আমরা দেখতে পেয়েছি যানবাহনের দীর্ঘ লাইন। এছাড়াও বেশিরভাগ সিএনজি স্টেশন কিন্তু গ্যাসের চাপ না থাকার কারণে বন্ধ রয়েছে। আমি যে সিএনজি স্টেশনে রয়েছি, আমরা সেই কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন দিনের বেশিরভাগ সময় তাদের সিএনজি স্টেশন বন্ধ রাখতে হয় গ্যাসের চাপ না থাকার কারণে। এতে করে তাদের সেল হচ্ছে না, তারা লোকসানের সম্মুখীন হচ্ছেন। এর চেয়েও সবচেয়ে বড়, সাভার শিল্পাঞ্চলে গ্যাস সংকটের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন শিল্প কারখানাগুলা। শিল্প কারখানায় যে উৎপাদন ব্যাহত হচ্ছে, তারা উৎপাদন ধরে রাখার জন্য এলপিজি ব্যবহার করছে। এতে করে তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, তারা লোকসানের মুখে পড়ছে। এছাড়াও বাসাবাড়িতে কিন্তু আবাসিক এলাকাগুলোতে দিনের বেশিরভাগ সময় গ্যাস পাওয়া যায় না। যে যখন রাতের বেলা অল্প সময়ের জন্য যখন গ্যাস পাওয়া যায়, যে পরিমাণ গ্যাসের চাপ থাকে সেখানে 1 কাপ চাও বানানো যায় না। ভুক্তভোগীরা আমাদেরকে জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই সংকট নিরসন করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন যথাযথ কর্তৃপক্ষের কাছে। এই ছিল আমার কাছে সাভার থেকে গ্যাস সংকটের সর্বশেষ। ঈশিতা। ধন্যবাদ রাজীব। দর্শক, গাজীপুরের কোনাবাড়ি থেকে গ্যাস সংকটের সবশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী মোখলেসুর রহমান। ঈশিতা, আপনি জানেন যে সারা দেশে কিন্তু গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গাজীপুর জেলা জুড়েও কিন্তু গ্যাসের সংকট দেখা দিয়েছে। সিএনজি স্টেশনগুলিতে এবং বাসাবাড়িতেও কিন্তু তীব্র গ্যাসের সংকট লক্ষ্য করা গেছে। এই গ্যাসের সংকটের কারণে কিন্তু গাজীপুরে বেশিরভাগই শিল্প কারখানা রয়েছে, সেখানে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। ঈশিতা, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গাজীপুরে কিন্তু প্রতিদিন 590 ঘনফুট মিলিয়ন গ্যাসের চাহিদা রয়েছে, সেখানে কিন্তু উৎপাদন হচ্ছে 360 মিলিয়ন ঘনফুট। তো এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। ঈশিতা। ধন্যবাদ মোখলেস।
চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে 840 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 96 জনের নিশ্চিত হামে এবং 744 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে। একই সময় দেশ জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 15,681 জন এবং মোট মৃতের সংখ্যা 54 জনে পৌঁছেছে। সারা দেশের মতো মানিকগঞ্জে বিশেষ করে শিশুদের মধ্যে হাম ও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। জেলায় এ পর্যন্ত 1,426 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে 1,317 জন সুস্থ হয়েছেন এবং 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন 4 জন। পাশাপাশি জেলাটিতে এ পর্যন্ত 201 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যার মধ্যে শেষ 24 ঘন্টায় নতুন রোগী 3 জন। পরিস্থিতি সামলাতে জেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থায় রয়েছে। দর্শক, মানিকগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সজল আলী। তিনি জানাচ্ছেন হাম ও ডেঙ্গুর সবশেষ খবরাখবর। সেটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে। সারা দেশের মতো মানিকগঞ্জেও কিন্তু ডেঙ্গু এবং হামের রোগী বাড়ছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে জেলায় মোট 4 জন রোগী ভর্তি হয়েছে। এবছর মানিকগঞ্জ জেলায় মোট 1,426 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে 1,317 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। হামের সাথে সাথে কিন্তু বর্ষা মৌসুম হওয়ায় ডেঙ্গুর সংখ্যাও বাড়ছে, ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে। গত 24 ঘন্টায় মানিকগঞ্জ জেলায় 3 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মানিকগঞ্জ জেলায় 16 জন রোগী ডেঙ্গু রোগীর চিকিৎসা নিচ্ছেন। এবছরে মানিকগঞ্জ জেলায় মোট 201 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে, শনাক্ত হয়েছিল। এই ছিল সেটা আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সজল। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2025-এ চূড়ান্তভাবে নির্বাচিত 14,384 জন প্রার্থীর যোগদানের চূড়ান্ত তারিখ 1 অক্টোবর নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রার্থীরা ওই দিন নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। এর আগে 29 অক্টোবরের কথা ভাবা হলেও দ্রুত পদায়ন সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে শূন্য পদে নির্বাচিতদের যথাসময়ে নিয়োগপত্র দেওয়া হবে এবং যোগদানের পর পদায়ন ও পেশাগত প্রশিক্ষণে পাঠানো হবে। উল্লেখ্য, চলতি বছরের 9 জানুয়ারি লিখিত ও পরবর্তীতে মৌখিক পরীক্ষা শেষে 8 ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এরপর যোগদানে বিলম্ব হয়, প্রার্থীরা আন্দোলন করছিলেন। পরবর্তীতে প্রক্রিয়া সম্পন্ন শেষে বর্তমানে 1 অক্টোবর যোগদানের তারিখ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি দুটি সেতু, একটিতে ঢালাই থাকলেও অন্যটি অসম্পূর্ণ। তাছাড়া সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ফলে 30 বছর ধরে চরম ভোগান্তির পাশাপাশি ঝুঁকি নিয়ে সেতু পারাপার করছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার মানুষ। প্রায় 35 লাখ টাকায় নির্মিত সেতুটি ব্যবহার করতে না পারায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ, আশ্বাস দিলেও কোনো ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ। প্রতিনিধি আব্দুল মতিন সরকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 1995 ও 2004 সালে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার নেওয়ারগাছা বিলের উপর নির্মাণ করা হয় পাশাপাশি দুটি সেতু। স্থানীয় সরকার বিভাগ ও পৌরসভার অর্থায়নে নির্মিত ব্রিজ দুটিতে ব্যয় হয় প্রায় 35 লাখ টাকা। একটি সেতুতে ঢালাই আছে, অন্যটিতে নেই। নির্মাণ করা হয়নি সংযোগ সড়কও, ফলে তা কোনো কাজেই আসছে না। প্রয়োজনের তাগিদে ঝুঁকি ও ভোগান্তি নিয়ে এই সেতু ব্যবহার করেন পৌর এলাকার হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর কেবল আশ্বাস মিলেছে, মেলেনি সমাধান। রাস্তার দুই পাশে মাটি নেই, ওখান দিয়ে যেতে আমরা দেখা যায় কত সময় পড়ে যায়। ব্রিজের ছাদ নাই, মানে বাঁশ পাড়া আছে, আমরা ঝুঁকি নিয়ে চলাফেরা করি। যখন বৃষ্টি পড়ে তখন আমরা স্টুডেন্ট মানুষ, দেখা যায় যে যদি চলাফেরা করি তখন মানে কেউ আছে পড়ে যায় বা পা স্লিপ কেটে পড়ে যায়। অনেক বৃদ্ধ মানুষ আছে, সেও মানে তারও হাঁটা চলা করতে কষ্ট হয়। ব্রিজটা ঠিকই হলো উপরে সাউদি দিয়ে, কিন্তু ব্রিজের যে রাস্তার সংযোগ সেই মাটিটা ঠিক করে না, মাটিটা ফেলাও না, করে না, বিল তুলে সব শেষ হয়ে যায়। প্রায় 4 থেকে 5 গ্রামের লোক কিন্তু এমনি যাতায়াত করে। এখানে অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার হতে হয়। সরকারের কাছে বা কর্তৃপক্ষের দাবি, সে যেন আমাদের এই রাস্তাটা, দুই পাশের রাস্তাটা খুব দ্রুত করে দেয়। মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে উল্লাপাড়া পৌরসভার সচিব বলেছেন, টিআর কাবিখার বরাদ্দ কিংবা নতুন প্রকল্প আসলে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। কিন্তু ব্রিজের উইংসে মাটি কম থাকার কারণে বৃষ্টির পানিতে
ধীরে ধীরে এগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে জন চলাচল এখন করা যাচ্ছে না। ইতিমধ্যে আমি এখানে যোগদান করার পর 3 বার ওখানে গেছিলাম। যাওয়ার পরে এক প্রান্তে আমি কিছু মাটিও ফেলাইছি, যে মাটি ফেলে যে ছাত্র যাতায়াত করতে পারে কিনা, কিন্তু তাতে কোনো কভার করতে পারি নাই। নেক্সট টাইমে আমাদের যে কোনো প্রজেক্ট আসবে সেই প্রজেক্টে অগ্রাধিকার ভিত্তিতে 2 পারের উইংস নির্মাণের জন্য আমরা চেষ্টা করব। স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে শুধু আশ্বাসই পেয়েছেন তারা। তাদের দাবি আর কোনো আশ্বাস নয়, মানুষের ভোগান্তি লাঘবে দ্রুত সংযোগ সড়ক নির্মাণ ও সেতুর অসমাপ্ত কাজ শেষ করে চলাচলের ব্যবস্থা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবনেম শাহ, চ্যানেল এস, নিউজ ডেস্ক। পঞ্চগড়ের দেবীগঞ্জে পাটের ভালো বাজার দর থাকলেও উল্লাসের মাঝে লুকিয়ে আছে কৃষকের হতাশা। বর্তমানে প্রতি মন পাট 4,000 থেকে 4,500 টাকায় বিক্রি হলেও অতিবৃষ্টি ও সার সংকটে ফলন কম হয়, প্রত্যাশিত লাভ পাচ্ছেন না চাষিরা। প্রতিনিধি আতাউর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পঞ্চগড়ের দেবীগঞ্জে অন্যান্য বছর পাট জাগ দেওয়া নিয়ে পানির সংকটে পড়তে হলেও এবারের চিত্র ছিল ভিন্ন। কৃষকদের ভাষ্যমতে এবার পাট জাগ দেওয়ার জন্য পানির কোনো সংকট ছিল না। খাল বিলে পর্যাপ্ত পানি থাকায় তারা সহজে পাট পচাতে পেরেছেন এবং আঁশের মান ও রঙও বেশ ভালো হয়েছে। তবে ফলন কম ও উৎপাদন খরচ বাড়ায় ভালো দাম পেয়েও কাঙ্ক্ষিত লাভের মুখ দেখতে পারছেন না প্রান্তিক চাষিরা। এবার পানির অভাবে পাট নষ্ট হয় নাই, তবে পাটের ফলনটা এবার খুব খারাপ আসছে। পাটের ফলনটা এবার মানে ভালো হয় নাই। বৃষ্টির কারণে পাটা হতে পারে নাই, পানি লাগে গিয়েছে খেতে। দাম তো বর্তমান 4,000-4,200 এরকম চলতেছে। যে খরচ হয়েছে খরচ তো এখন মানে পাটা তো সুবিধা হয়নি, তাতে বোঝা যাচ্ছে লজে। আগের থেকে এবার দাম একটু ভালো আছে। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা নাইম মোর্শেদ জানান, চলতি মৌসুমে ব্যাপক আবাদ হয়েছে ও দামও সন্তোষজনক। কৃষকদের নিয়মিত কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে বলেও দাবি তার। বিভিন্ন রোগ ও পোকামাকড় বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছে। আমরা বর্তমানে বিভিন্ন প্রশিক্ষণ এবং উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের পাটের আবাদ এবং কিভাবে ভালোভাবে পাটের আঁশটা তোলা যায় সেভাবে আমরা পরামর্শ প্রদান করছি। আমরা আশা করছি যে এবার যে পাটের ফলন সেটি বাম্পার হয়েছে এবং কৃষকরা ভালো আঁশ সংগ্রহ করতে পারবে বলে আমরা আশাবাদ ব্যক্ত। এবছর দেবীগঞ্জ উপজেলায় 1,025 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। তবে উৎপাদন ব্যয় ও প্রতিকূল আবহাওয়া সামলে ভালো দাম বজায় রাখতে আগামী মৌসুমে সহজলভ্য উপকরণ ও সরকারি তদারকির দাবি প্রান্তিক চাষিদের। চ্যানেল এস, নিউজ ডেস্ক। আগামী 1 মাসের মধ্যেই জাফলংমুখী রেলপথের কার্যক্রম চালু এবং দ্রুতই সনাতন পদ্ধতিতে বালু পাথর উত্তোলন শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন শ্রম ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার বিকেলে সিলেটের জাফলংয়ের স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত রেলপথ চালু ও বালু পাথর উত্তোলনের কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের এ দুটি দাবি বাস্তবায়িত হলে স্থানীয় অর্থনীতি সচল হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আজ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ সকালে ঢাকার তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 28.2 ডিগ্রি সেলসিয়াস। চ্যানেল এস দেশের কথা শেষ করার আগে শিরোনাম দেখে নিচ্ছি আরও একবার।
দেশজুড়ে পুলিশ স্থাপনা ও গাড়িতে হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ও প্রযুক্তি নির্ভর পুলিশ গড়ার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর। দেশজুড়ে গ্যাসের সংকটে গৃহস্থালী ও শিল্প খাত জর্জরিত, মূল্যবৃদ্ধির খবর গুঞ্জন, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার। মার্কিন B1 ও B2 ভিসায় কঠিন শর্ত, কার্যকর হচ্ছে $20,000 পর্যন্ত বন্ডের নিয়ম, তালিকায় বাংলাদেশ সহ 50 দেশ। অসম্পূর্ণ সেতু ও নেই সংযোগ সড়ক, 30 বছর ধরে ভোগান্তিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার মানুষ, দ্রুত সমস্যা সমাধানের দাবি। এবং দেবীগঞ্জে ভালো বাজার দরেও কৃষকের মুখে হাসি নেই, অতিবৃষ্টি ও সার সংকটে পাটের উৎপাদন ব্যাহত। এই ছিল চ্যানেল এস দেশের কথায়। দর্শক, চ্যানেল এসের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।